আমি মানসী সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। নিশ্চয়ই ভালো আছেন সবাই, আমি জানি ভালো আছেন। আর যে একটু কম ভালো আছেন তাকে ভালো করে দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে চলে এসেছেন আমাদের 4 জন বিশেষ অতিথি আর আমাদের একটা মিষ্টি টপিকটা পরে বলবো, তার আগে আমরা অতিথিদের সঙ্গে আলাপ পরিচয়টা সেরে ফেলি, তাই তো? ঠিক আছে। আমার একেবারে বাঁদিকে রয়েছেন দেবিকা বসু। একটু নিজের সম্বন্ধে 2-4 কথা। বাই প্রফেশন আমি হলাম একজন পেইন্টার, 2 সন্তানের মা এবং অভিনেতা বিশ্বনাথ বসুর স্ত্রী। আর কিছু বলার দরকার না, বাকিটা আমরা আস্তে 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 আস্তে। আচ্ছা, তারপরে আছেন কেয়া বিশ্বাস। নমস্কার, আমি কেয়া বিশ্বাস। আজকে এখানে ফার্স্ট টাইম এরকম একটা অনুষ্ঠানে, আর মানসীদিকে আমি মানসীদি বলি, বাট মায়ের মতো শ্রদ্ধা করি। সেই জায়গায় আসতে পেরে আমি নিজেকে অনেক ব্লেসড ফিল করছি। আমি একজন বিজনেস এন্টারপ্রেনিউর, 22 বছর ধরে আছি। নাও আই এম আ সিঙ্গেল মাদার বিকজ আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড বিটুইন কোভিড পিরিয়ড। একটি ছেলের মা, বাবা মা কেউই নেই, ছেলে আর আমি। কিন্তু আমার মা সমতুল্য বন্ধু বান্ধব আছে, তাই নিয়ে চেষ্টা করি। এমপ্লয়িজরা আছে যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তো চলতে হচ্ছে জীবনে আবার করে। ঠিক, নিশ্চয়ই। জীবন মানে চলমান একটা জলধারা। একদম ডান দিকে আছেন বিপাশা রক্ষিত। বিপাশা, নিজের সম্বন্ধে 2-4 কথা। নমস্কার, আমি বিপাশা রক্ষিত। আমি এসেছি কেষ্টপুর থেকে। আমি অভিনয়টা খুব ভালোবাসি, সেভাবে হয়ে ওঠেনি, এখন একটু দিদির হাত ধরে চলতে শুরু করেছি। আমি একটা ছোটখাটো অভিনেত্রী। তার মানে অল অফ লাইফ ইজ লার্নিং। জীবনের কোনো সময়টাই থেমে থাকার সময় নয়, যে কোনো সময় যে কোনো কিছু শুরু করে ফেলা যায়, তাই তো? যদি ইচ্ছে থাকে। ইচ্ছের কথাটা আমি বারবার বলি, ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট। ইচ্ছে হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একজন আমাদের মধ্যে রয়েছেন, তার নাম হচ্ছে মৌমিতা পাঁজা। মৌমিতা যদি নিজের সম্বন্ধে বলেন। নমস্কার, আমি মৌমিতা পাঁজা, সুদূর বর্ধমান থেকে এসেছি দিদি আমন্ত্রণে। এটা আমার প্রথম প্ল্যাটফর্ম, এই ধরনের প্ল্যাটফর্মে আগে তো কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। তো সিরিয়াসলি আই এম সো অনার্ড। আমি বাই প্রফেশন একজন গভর্নমেন্ট স্কুলের টিচার। আমার সাবজেক্ট হচ্ছে নিউট্রিশন, আর বাই প্যাশন আমি একজন ওডিসি ডান্সার। বাহ! অন্তর থেকে ভীষণ ভালোবাসি সংসার, নাচ, নিজের কাজ এবং হইচই, বন্ধু বান্ধব, মজা করা, এই নিয়ে জীবন এগিয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে খুব হইচই করব, খুব মজা, খুব আড্ডা এবং একটা তর্ক বিতর্ক তো হবেই। আজকের যা টপিক সেটা নিয়ে একটা ঢিসুম চলবে, আমি জানি, এবং খুব এনজয় করব আমি সেটা। সেজন্য আর বেশি কথা না বাড়িয়ে স্ট্রেট চলে যাচ্ছি টপিকে। আজকে ওপারে যারা আছেন তারা টপিকটা শুনে আমাকেই সবাইকে দুম করে এটা খুশি মারতে পারে। ওকে, যাই হোক তাই হোক, টপিক বলে ফেলি। আজকে টপিক হচ্ছে শাড়ি না শাড়ি, আজকালকার পাল্লা কোন দিকে ভারী। আমার সঙ্গে যারা এসছে মিষ্টি মিষ্টি 4টে শাড়ি পরে এসেছে। নো ডাউট আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। সুন্দর শাড়ি দেখলেই মনে হয় তার থেকে নিয়ে নিই। আজকে এইটা শেষ হওয়ার পর কি হবে, কার ভাগ্যে কি আছে কেউ জানে না। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে ইদানিং অনেকের মুখে, এমনকি খুব বেশ সিনিয়রদের মুখেও এই কথাটা বলতে শুনি যে শাড়ি সামলানো যায় না। তো আমরা যাদের দেখে বড় হয়েছি, আমাদের মা, আমাদের দিদিমা, আমাদের ঠাকুমা, তারা তো শাড়ি পরেই সর্বস্ব কিছু করতেন, বাইরেও ঘরেও। আচ্ছা, বাইরেটা না হয় এখন অনেক কিছু সমস্যা, তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন। ঘরেও এখন মেয়েরা ভীষণ কমফোর্টেবল ড্রেসে নিজেদেরকে শিফট করে ফেলেছে শাড়ির বদলে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, শাড়ির মধ্যে দোষ কি আছে, শাড়ির সমস্যা কি আছে, যে কারণে আজকাল না শাড়ির দিকে পাল্লাটা একটু বেশি ভারী বলে মনে হয়? হতে পারে, কথাটা ভুল বলছি, হতে পারে শাড়ির দিকে পাল্লা ভারী, আমি তার মধ্যে যাব না।
আমি এই বিষয়ে কিছু বক্তব্য শুনবো। আচ্ছা, সব আগে আমরা যাই বিপাশার কাছে। বলো বিপাশা। আমি বলবো যে শাড়িতে নারী, আজকাল অনেক রকম ড্রেস বেরিয়েছে, সবাই পরে, কিন্তু শাড়ির একটা আলাদা মানে মর্যাদা দেয়। তুমি দেখো বাসে ট্রামে সবাই লাফিয়ে ঝুপিয়ে ড্রেস পরে যায়, কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরার জন্য সবাই ব্যস্ত। শাড়ির সৌন্দর্যটাই আলাদা, শাড়ি পরলে একটা লুকই চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আমি সবসময় শাড়িটাকেই প্রেফার করি। হ্যাঁ, কিন্তু আজকাল আমরা দেখি অনেক কর্মরতা মেয়ে যারা কাজে বেরোচ্ছে, বা অনেক হাউসওয়াইফ যারা বাড়ির প্রয়োজনে বাইরে বেরোচ্ছে, সেটাও তো কাজই, বিশাল বড় কাজ। তো তারা অনেক বেশি কমফোর্টেবল হচ্ছেন শাড়ি ছাড়া অন্য ড্রেসে। কেন তারা আজকাল আর শাড়িটাকে প্রেফার করছেন না? কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। তাদের হয়তো চলাফেরাতে অসুবিধা হয় শাড়ির জন্য, সেজন্য। কিন্তু আমার মনে হয় শাড়িটাই বেটার। বেশ, যদি আমি নিজেকে সামনে নিয়ে চলতে পারি তাহলে শাড়ি তো ভালো। দেবিকা, হ্যাঁ দেবিকা, এটা সমর্থন করো? দেখো, আমি নিজেও না খুব বেশি শাড়ি পরতে পারি না। এক হতে পারে শাড়ির কিন্তু কোনো দোষ না, দোষটা আমাদের নিজেদের, কারণ আমরা সেটাকে ক্যারি করতে পারছি না। কারণ আমাদের তো চলাফেরা আমাদের মা মাসিদের মতন নেই, সারাক্ষণ গটগট গটগট করে হাঁটছি, গটগট করে, কিন্তু সেটা তো আমাদের ফিচার্সে পড়ে না, যেটা আমাদের মা মাসিরা ক্যারি করতো। তো তাদের পক্ষে যেটা সামলানোর সুবিধা, আমাদের পক্ষে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা তো বললাম, নিজেরা সামলাতে পারছি না। সামলাতে পারছি না, তারও তো একটা কারণ থাকবে। তার কারণ মনে হয় যত সম্ভব সেটা হচ্ছে, একটা মনে হয় যে কোথাও একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মানে সেটাকে পেঁচানো ঘোরানো। একটা তো সাজতে গেলে, শাড়ি পরতে গেলে তার একটা অ্যাটায়ার আছে, তার মানে মাথা থেকে পা অবধি তার একটা আলাদা ড্রেস আপ করতে হবে। ওয়ারেজ যেখানে আমরা যদি জিন্স বা একটা টি শার্ট পরে নিই, 2 সেকেন্ডের বিষয়। এটা হচ্ছে টাইম কনজিউমিং। আমার মনে হয় টাইম কনজিউমিং এর সময়, হ্যাঁ, তারা পড়ে গেছে। কারণ এখন হচ্ছে সব নিউট্রাল ফ্যামিলি, তারা মানে মা বাচ্চাকে রেডি করবে, টিফিন করবে, করে সে তার ওয়ার্কিং প্লেসে যাবে। তো তার পক্ষে তার নিজেকে সেইভাবে গুছিয়ে নেওয়াটা হয়তো সেটা হচ্ছে সময়ের জন্য হয়ে উঠছে। আমার সেটাই মনে হয়। বেশ, মৌমিতার কাছে যাবো। আমারও ঠিক একই মত দিদির মতনই, যে শাড়িটা পরতে আমাদের অনেক টাইম লাগে। আর যেমন আমার যেটা মনে হয়, যেমন তেমন করে শাড়ি আমরা কেউ পরতে ভালোবাসি না। আমরা জানি শাড়ি মানে তার সাথে প্রপার একটা ব্লাউজ, তার সাথে সুন্দর অ্যাক্সেসরিজ, এক্স্যাক্টলি, যেটাতে আমার আরো বিউটিটা বা আমার পার্সোনালিটি আরো এনহ্যান্স করবে। কিন্তু যখন ধরো হাতে টাইম খুব কম, মানে আমি আমার কথা যদি বলতে পারি যে আমাকে স্কুল যেতে হবে বা সংসারে যাবতীয় কাজ করে আমি স্কুটি নিয়ে প্রায় 5 কিলোমিটার যাই। তো আমি দেখেছি যে শাড়ি পরে যাব, এখন বর্ষাকাল, তো শাড়ি পরে, রেনকোট পরে, হেলমেট পরে যাওয়াটা আমার কাছে সত্যি একটা মানে খুবই কষ্টের মনে হয়। তার থেকে একটা সালোয়ার কামিজ পরে নিলাম, যেহেতু স্কুলে চাকরি করি, আমার সালোয়ার কামিজটা মোস্ট কমফোর্টেবল আমার কাছে, যে পরে নিলাম, একটা ক্যারি করলাম, আমি ভিজে গেলাম, চেঞ্জিং রুমে চেঞ্জ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আবার গো আমি নিজে কাজ করলাম। কিন্তু শাড়ি হলে কি, সেই শাড়িটা আবার ওখানে চেঞ্জ করা একটা বড় সমস্যা। কারণ আমরা মেয়েরা খুব সাজতে ভালোবাসি, আমি নিজে তো খুব ভালোবাসি, প্রপার একটা ড্রেস না করে স্কুলে যাওয়াটাও যায় না, এটা একটা কিন্তু খুব মনে হয়। আর বাচ্চাদের কাছে সুন্দর করে সেজে গুজে যাওয়া মানে বাচ্চারা ভীষণ ভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, ওই ম্যাম উফ দারুণ শাড়ি পরেন, ওই ম্যাম খুব ভালো শাড়ি পরেন। ছোটবেলায় আমরা দেখতাম কোন ম্যাম কিভাবে সাজছে। আমাদের শিপ্রাদি, ওরে বাবা আমাদের লাইব্রেরিয়ান, আবার তিনি আবার কি মুশকিল, আমার মায়ের ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আবার স্কুলে তো শিপ্রা মাসি বলতে পারছে না, শিপ্রাদি বলতে হচ্ছে। আর তার শাড়ি পরা, সে যে কি সুন্দর, কি সুন্দর। শিপ্রাদি এসছে, মানে আমার স্টুডেন্টরা সেম জিনিস করে। এবং আমার কি, আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি ওই স্কুলে পড়লুম, শিপ্রা মাসিকে বোধহয় মানে একটা শাড়িও সেকেন্ড টাইম দেখেননি। কত শাড়ি মহিলা কোথা থেকে আসতো, কি কত সেসব জানি না। ওরে বাবা, সে মানে একদম যেন সারা পড়ে যেত। একটা ছেলে দেখলে অত সারা পড়তে গেছে, সারা পড়তো শিপ্রা ম্যাম। এটা আমার সাথেও খুব হয়, আমার বাচ্চারা মানে এটা বলতে খুব ভালো লাগে যে ওরা লুকিয়ে লুকিয়ে দেখে ম্যাম আজ কি কালারের শাড়ি পরে এসছে। মানে এটা সব বাচ্চাদের মধ্যেই থাকে এটা। ইভেন মানে আমার তো কোয়েট
স্কুল, তো কোয়েড স্কুলে তো মেয়েরা সাজগোজ, শাড়ি, গয়না, ইভেন ওরা লক্ষ্য করে যে ম্যাম কি অ্যাক্সেসরিজ পরেছে, আজকে কালারটা কি, কানের দুলটা কি পম পরে এসছে, মানে ওদের মধ্যে এটা রীতিমতো কি বলছিস রে, চর্চার বিষয়, এক্স্যাক্টলি। এবং এটাও দেখবেন আমাদের সবার মনে হয় যে আমরা দিদিমণিদেরকে মনে রেখেছি তার সাজগোজ দেখে, মানে পড়ানো তো আছে, তারপর মনে করতে খুব সুন্দর বড় টিপ করতেন, এক্স্যাক্টলি ঝোলা দুল, এক্স্যাক্টলি, তারপরে যে মানে আমরা বলতে খারাপ লাগছে, মানে সেটা হচ্ছে যে একজন আমার ম্যাডাম ছিলেন, উনি খুব সুন্দর ব্লাউজ আর শাড়ি ম্যাচিং করে উইথ কানের দুল, ব্ল্যাঙ্গেলস থেকে আমরা বলতাম ম্যাচিং সেন্টার চলে এসছে, মানে সিরিয়াসলি আমরা বলতাম যে ম্যাচিং সেন্টার এসছে আজকে, মানে আমরা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আবার হয় না কিছু অ্যাপ্রিসিয়েট থেকে আবার মনে হয় বাবা এত সাজার কি দরকার আছে, কিন্তু পরে মনে হয় যে এটা ওনার সাজটাকে, ওনার ক্লাস করার একটা ভীষণ একটা ভালো লাগতো যে মিসকে দেখতে পাবো আজকে, একটু ক্লাসটা মন দিয়ে করতে হবে, এটা আমার সাথে আমার আকর্ষণ তৈরি হলে তখন তো অটোমেটিক্যালি শাড়িটাই বেটার, অবশ্যই করলে আকর্ষণটা অনেক বেশি হয়। আমার একটু বোধহয় একটু সবার থেকে বেশি টাইম নেব। আমার মিক্সড অভিজ্ঞতা আছে, যেটা ছোটবেলা থেকে আমার মা স্কুল মিস্ট্রেস ছিলেন, কিন্তু মা আমাদেরকে রেডি করে বাইরে যেতেন, কিন্তু শাড়ি পরেই যেতেন। তো আমার মনে হয় এভরিথিং ডিপেন্ডস অন হ্যাবিট। এক্স্যাক্টলি। সো হ্যাবিটটা না মানুষকে তৈরি করে দেয়। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে, ওই হ্যাবিটটা ছোটবেলা থেকে হয়নি। ক্লাস 9-এও যখন পড়তাম তখন শাড়ি আর চুড়িদার অপশন ছিল, তো আমরা বেশিরভাগ চুড়িদারটা পরতাম। তো ওই করে করে একটা হ্যাবিট হয়ে গেছে। দেন যেটা দেবিকা বললো, তাড়াতাড়ি লাইফ, তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি বেরোনো, সেই জন্য আমাদের মনে হয় যে আমরা কমফোর্টেবল ড্রেস পরে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। যেটা রুমা বললো যে শাড়ি পরলে একটু ম্যাচিং অ্যাক্সেসরিজ পরবো, সব থেকে আমি বলছি, ক্যামেরার সামনেই বলছি, যদি ব্লাউজ সেটা যদি পেছনে হুক লাগানো হয়, সেই লোকটাও পাওয়া মুশকিল। সেই ক্ষেত্রে শাড়িটা একটু হয়তো ডিফিকাল্ট হয়, এটা একটা সমস্যা। শাড়ি অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেবল। আমি এই মাসের 24 তারিখে লন্ডনে যাচ্ছি, 26 তারিখে আমি বঙ্গ সম্মেলন অ্যাওয়ার্ড পাচ্ছি, যেটাই আমি শাড়ি পরেই পরবো, যাব, মানে যেখানে ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্টই করে শাড়ি। শুধু ইন্ডিয়ান মেয়ে না, আমি অনেক ফরেনার মেয়েকেও দেখেছি যারা ইন্ডিয়ার আসে, তারা শাড়ি পরছে, চুড়িদার পরে মন্দিরে যাচ্ছে, সুন্দর করে পুজো দিচ্ছে। তো মিক্সড একটা আমার ইয়ে আছে। আর একটা ছোট্ট খারাপ অভিজ্ঞতা আছে, আমি একদিন শাড়ি পরে দেওয়ালির টাইমে পুজো দিতে যাচ্ছিলাম, মানে ঘরের পুজো দিচ্ছি, নিচে গিয়ে আবার পুজো দেবো, হঠাৎ করে আমার আঁচলটা জ্বলে গেছিল, কোনোভাবে শাড়িটাকে খুলে ফেলা হয়েছিল, আদারওয়াইজ বার্ন হয়ে যেত। তো এই জিনিসগুলো, এই সাবধানতাগুলো খুব দরকার মানে সেই সাবধানতাটা নিজেকেই করা উচিত। আরেকটা শাড়ি নিয়ে অভিজ্ঞতা বলবো, আপনারা সবাই জানেন, দেখে থাকবেন, যখন বিজয়া দশমী হয়, প্রত্যেকটা মেয়ে, ছোট মেয়েগুলো চায় লাল পেড়ে শাড়ি পরবো, শাড়ি পরে যাব, সুন্দর করে গালে একটু সিঁদুর লাগাবো। এখন আমি এই দিনগুলো থেকে পালিয়ে থাকি, বাট এটা আমার খুবই ভালো লাগতো, এই দিনে শাড়ি পরে। এই দিন থেকে পালিয়ে থাকবে কেন, এই দিনের মধ্যেই থাকবে। হয়তো সিঁদুরটা বাদ দেবে, কিন্তু মা বিজয়া দশমী এই আনন্দ নিজেকে বাদ দিও না। আগে এখন সবাই বন্ধু বান্ধবরা জোর করছে, জানি না আরো কতদিন এরকম ভাবে ঘরে ঢুকিয়ে রাখলে, যিনি চলে গেছেন তিনিও ঘরে তো ঢুকিয়ে নেই দিদি, 1.5 বছর বাদে হ্যাঁ ওই দিনগুলোতে একটু নিজেকে এসকেপ করে আমি বরং মায়ের কাছে গিয়ে এটাই বলো যে মা, আমার একটু সহ্য শক্তি দাও, তোমাদের আশীর্বাদ। আমি একটা সত্যিকারের গল্প দিদি তোমার সাথে শেয়ার করছি। আমার ছোট দাদা বিদেশে থাকেন, ডক্টর, তার ছেলে, ওটা ওখানেই জন্ম,
তার ছেলে মানে আমার ভাইপো যখন বিয়ে করলো, জকি সে বউ ফরেনার, আমরা সবাই তো আর কেউ যেতে পারিনি। এবার যখন প্রথম ইন্ডিয়াটা আসছে, আমরা সবাই মানে একটা কি হবে, কিরকম হবে, মিশতে পারবে কিনা আমাদের সাথে কে জানে। কিন্তু যখন এলো, যে যান সাধ্য মতন সবাই গিফট দিল, বেশিরভাগই সোনা আর রূপো দিল, কিন্তু আমি তাকে একটা শাড়ি দিয়েছিলাম। এটা মানে যখন শাড়িটা দিলাম না, সে অবাক হয়ে আমার দিকে তাকালো, আমি ভাবলাম হয়তো ব্যঙ্গ করলো। তারপরে সে 1 মাস ছিল ইন্ডিয়াতে, ওই শাড়ি পরতো, বলতো তুমি পরিয়ে দাও। ওলে বাবা। তারপরে ঘরে যেমন তেমন প্যাচ দিয়ে থাকতো, কোথায় যাওয়ার সময় বলতো পিবনি তুমি শাড়িটা পরিয়ে দাও। তারপরে সে যখন ব্যাক করে বিদেশে, তাকে আমি আরো 4টে শাড়ি দিই। এরপর থেকে যখন আসে, আমি কিন্তু শাড়ি দিই তাকে। হ্যাঁ, আমার এই যে বাঙালির ঐতিহ্য চিনিয়ে দেওয়া, Exactly. এটাই আমাদের সেটাই আমার গৌরবের অবাক ব্যাপার। লাগে। তো যদি আমার অনেক বন্ধু আচ্ছা, বান্ধব যারা আমি সরি আমি ইন্টারাপ্ট করছি, আচ্ছা। এই গল্পটা আমরা পুরোটা শুনবো, কিন্তু তার আগে একটা টেকনিক্যাল ছোট্ট ব্রেক নিব। আচ্ছা, কিন্তু এই গল্পটা জমিয়ে রাখো, এটা মাঝখানে শোনা যাবে না। বুঝতেই পারছি এটা দারুণ গল্প হবে। ছোট্ট একটা ব্রেক, এক্ষুনি আসছি, কোথাও যাবেন না, সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ব্রেকের পর সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট গল্প, ভীষণ মজার গল্প, ভীষণ প্রয়োজনীয় গল্প থামিয়ে দিয়েছিলাম মাঝপথে কেয়াকে এই ব্রেকের জন্য। ব্রেক শেষ হয়েছে, এবার কেয়ার কাছে গল্পটা শুনবো। হ্যাঁ, বলছি আমার অনেক বন্ধু বান্ধব যারা এখন ইউএসএ তে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, লন্ডনে থাকে, তারা না আমি যদি এখানে কোনো শাড়ি পরে ছবি দিই, ওটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে বলবে এবার যখন আসবো হয় এরকম শাড়ি কোথায় পাওয়া যায় বলবি, নয়তো তোর শাড়িটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, তো এবারে যখন আমি লন্ডনে যাচ্ছি, আমার যে বন্ধু কাম বোন আছে, সে আমার একটা আজরাকের শাড়ি আছে, ওটা বলেছে তুই নিয়ে আসবি, তবে তোকে লন্ডনে ঢুকতে দেবো, নয়তো দেবো না। ওই জন্যই তো বললাম শাড়ির কোনো বিকল্প নেই। আমার একটা আজকে বিপাশা দিও কিন্তু খুব সুন্দর একটা তোমরা ভীষণ সুন্দর শাড়ি পরে এসেছো, ওই জন্যই বললাম এটা আমার মায়ের খুব ফেভারিট ছিল। এপিসোডটা হয়ে যাওয়ার পর কার কাপড়ে কি আছে আমি জানি না। আমার এই প্রসঙ্গে ছোট্ট দিদির মতন একটা অভিজ্ঞতা বলি, যে আমার এক বান্ধবী, ও থাকে ব্যাঙ্গালোরে, তো ও একটা এমএনসি চাকরি করে, তো ওর লন্ডনে হচ্ছে হেড অফিস, তো ও বেস্ট মার্কেটিং অ্যাওয়ার্ড হয়েছে, তো লন্ডনে গেছে, ওদেরকে সম্বর্ধনা দিয়েছে, মানে কিন্তু ইন্ডিয়াতে ও বেস্ট হয়েছে আর কি অ্যাজ এ সেলার হিসেবে। তো আমার যেটা খুব ভালো লেগেছিল, আমাকে ছবি পাঠালো, দেখছি লন্ডনে সবাই তো জানি আমরা লন্ডনে অ্যাকচুয়ালি কি ড্রেস ওরা পরে, বাট সি ওয়ার্স আ শাড়ি। বলছে দেখ লন্ডনে গেছি কি, আমেরিকাতে গেছি, আমি কি প্রাইস পাচ্ছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেন সব থেকে কনফিডেন্ট, বা আমি যে এই প্রাইসটা পাওয়ার যোগ্যতা, সেটা যেন মনে হয় শাড়ি ছাড়া যেন অ্যাচিভমেন্ট কিছু হয় না। মানে আমি একজন ভারতীয় হিসেবে, মানে ও যে কত প্রাউড অ্যাজ এ ইন্ডিয়ান, প্লাস আমি যে একটা শাড়িকে দেখাতে পেরেছি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, প্লাস আমি বিজনেস ওমেন, মানে ও যেহেতু পেয়েছে, মানে সত্যি, মানে তার জন্য মনে হয় যে হ্যাটস অফ টু দেয়ার আমাদের শাড়ি। আমার কথাটাই, শাড়িতে নারী শেষ কথা, শাড়ি ছাড়া কিছু হয় না। এক্স্যাক্টলি আমি একটা বলবো তোমায়। এবার এটা উল্টোটাই গিয়ে বলি। আমি ডাইসেশনে পড়তাম, তো সেখানে তো শাড়ির কোনো কনসেপ্ট নেই, কোনো চুড়িদারের কনসেপ্ট নেই, কোনো সরস্বতী পুজোরও গল্প নেই। এবার আমার ওখানে পাড়াতে তো সব বাংলা মিডিয়ামে যারা পড়ে, তো টিউশনে যাদের সাথে বন্ধুত্ব, তো তাদের সাথে তখন তো ওদের সেই স্কুলে কুপন দিত খিচুড়ি খাওয়ার। আর আমি খুব না ওই দিনটাতে খুব আমার কষ্ট হতো, সবাই শাড়ি পরে বেরোচ্ছে, তো ওদেরকে বলতাম, ওরা ঠিক আমাকে কুপন টুপন করে নিয়ে, আর মায়ের শাড়ি পরবো দিনকে, মা যথারীতি দেবে না, কারণ আমি নাকি ছিঁড়ে নিয়ে আসি, সব মায়েরা। এবার আজকে যে চেহারাটা দেখছো তখন তো তা নয়। আমি একদিন ওরকম পরেছি, শাড়ি টাড়ি পরে, যা অনেক কষ্টে মাকে বুঝিয়ে বাজিয়ে পরেছি। এবার তখন তো উঠছি না, পাড়ার ছেলেরা, মানে শুধু তো আমি শাড়ি পরবো তা না, সেই শাড়ি পরা আমাকে দেখারও দরকার। এটাও তো একটা বিষয় চলছে, ছেলেরা দেখছে পাড়ায় পাড়ায়। সরস্বতী পুজোই তো আমাদের আসল বাঙালি শাড়িগঞ্জ ছেলে দেখাচ্ছে। যাওয়ার পরে, কিছু স্কুলে যাওয়ার পরে, সে চেনে আমাকে ছেলেটা, হঠাৎ করে শাড়ি পরা দেখে বলে উঠলো, কাঠির মাথায় আলুর দাও।
যেহেতু এরকম টিংটিঙে ওইভাবে একটা পাতলা শাড়ি পরেছি, আমি সোজা কাট্টু বাড়ি, স্কুলে যাবো না, কি যাবো না, পুরো আমি রেগে মেগে সোজা বাড়ি। আমরা কি হলো, তুই গেলি না, যাবো না, শাড়ি পরবো না, বেরোবোই না, কোনো সরস্বতী পুজো অপমান না, তখন তো প্রেস্টিজ ইস্যু হচ্ছে না, মানে পুরো কনফিডেন্সটা একদম ভালো বললে ভালো লাগে, মানে জিনিস খিচুড়িটা খাওয়ার হলো না, এই শাড়ি পরার দোষে কাচ্ছির মাথা, রাস্তার মধ্যে তো আওয়াজটা মেরেছে, এমনি তখন এমনি গায়ে লাগছে। ইদানিং একটা জিনিস খুব লক্ষ্য করা যায়, সেটা হলো একটি মেয়ে যখন সে শাড়িটা পরছে তখন তার নিজস্ব ইন্টেনশনই যেন থাকছে ঢাকার বদলে এক্সপোজ করার দিকে। এবং ইদানিং এই যে ব্লাউজ গুলো পরে সবাই অল্প বয়সী মেয়েরা, সেটা যে সংক্ষিপ্ততর, এই দেখো তুমিও তো স্লিভলেস পরেছো, কিন্তু কিছু তো মানে দৃষ্টিকটু কিছু হচ্ছে না, কিন্তু একটা আমি এমন মেয়েকে এমন পোশাকও পরতে দেখেছি, এমন ব্লাউজ পরতে দেখেছি, আমি অনেক গালে হাত দিয়ে ভেবেছি কি ব্লাউজ পরেছে, আহা মেয়েটা কি ব্লাউজ, তারপর অনেকক্ষণ পরে বুঝতে পেরেছি না ও ইন্টেনশনালি এইভাবে। তো যদি নিজেকে এভাবে এক্সপোজ করে নিজে থেকে, তারপর যদি কোনো, আমি বলছি এক্সপোজ করাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু আজকে প্রয়োজনে নারী শরীর এক্সপোজ করছে, সে তার শরীর, সেটা খারাপ বলছে, কিন্তু ইন্টেনশনটা যদি খারাপ হয় যে লুক অ্যাট মি, সেটা ইনকনফিডেন্স, হ্যাঁ ওই ইনকনফিডেন্স থেকে যদি এই ইন্টেনশনটা, ব্যাড ইন্টেনশনটা তৈরি হয়, তখন সেটাকে আমরা কি চোখে দেখবো? তখন কি আমরা মেয়ে হয়েও সেই ধরনটাকে আমরা অশ্লীলতা বলবো না? এটার আর একটা পয়েন্ট হচ্ছে, সবাই হচ্ছে বলিউডকে ফলো করে, ঠিক আছে, মানে এখন যারা আপকামিং বলিউডকে ফলো করে, তারা কি হেয়ারস্টাইল করছে, তারা কি রকম ড্রেস আপ করছে, সেইটার দিকে নজর দেয়, ঠিক আছে। আমি বলবো সব থেকে প্রবলেম হচ্ছে আপব্রিঙ্গিং, কারণ সে যখন ওটা বাড়ি থেকে পড়ে বেরোচ্ছে তখন তার বাড়ির লোক বলছে না, সেই কথাটাই তো বলছি, ভাববে তো তার রুচিবোধটা কোথায় গেল, তার বাড়ির লোকের রুচিবোধটা কোথায়, ক্যারি করাটাও তো একটা ফ্যাক্টর। তারপরে যদি কেউ কিছু মিসবিহেভ করছে, সেটা তখন বড় আকার নিচ্ছে, কারণ এখানে হচ্ছে তখন যেহেতু এখন আমাদের দিকে অনেক কিছু রুলস রেগুলেশনস বেশি এসছে, এটার কিন্তু ফায়দাও নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই নেওয়া হয়। আমার কথা হচ্ছে কমফোর্ট জোন, যদি আমার মনে হয় এই রুমটার ভেতরে আই ফিল কমফোর্ট, আই ফিল সেফ, এবং আমার ক্রিটিসিজম হবে না, তখন আমি সেই জায়গাটায় সেটা পড়লাম। সব থেকে বড় কথা, আই বিলিভ যে নিজের চয়েসে তোমাকে দেখে যদি তোমার আয়নায় দেখে নিজেকে ভালো লাগে এবং কনফিডেন্স লাগে যে আমি ওই কাপড়টা পরে আমি যেখানেই যাই না কেন, আমি রাস্তায় যাই, আমি যা যাই, আমি দুটো কথা শুনলেও আমি নিজেকে প্রোটেক্ট রাখতে পারবো, নিজেকে ঠিকভাবে রাখতে পারবো, কি ইগনোর করলাম, কি করলাম, সেটা করতে পারবো, তাহলে করো, তুমি করবে। আবার যদি তোমাকে কেউ একটা মন্তব্য করে, তুমি বিরাট একটা রিয়াকশন দেখাবে, করো না সেটা, তাহলে পড়ো না। ভালো জিনিস দেখলেও যেমন লোকে বলবে, মন্দ জিনিস দেখলেও লোকে বলবে। বাট এটা কথা, আমি আজকে একটা এক্সপোজ কিছু পড়লাম, কালকে গিয়ে কেউ আমাকে, নর্মালি যারা এক্সপোজ খুব একটা পড়ে আমার মনে হয় না বাসে টামে যাতায়াত করে, নর্মালি আমি দেখেছি যারা মানে এমনি বাসে ট্রেনে কাজ করছে, যাচ্ছে আসছে, তারা এমনি এটা পড়ছে, তাদেরকেও বেশি বলা হচ্ছে। যারা এক্সপোজ এটা বেশি পড়ে যাচ্ছে, হয়তো গাড়ি করেই যাচ্ছে, কোথাও কিছু একটা কেউ বললো, সেটা একটা বিরাট কেওয়াস তৈরি হলো। প্লিজ সেটা করবেন না, যা ইচ্ছা পড়বেন, নিজের দায়িত্বে পড়বেন। যদি পোশাকটা তুমি ক্যারি করতে পারো প্রপারলি, নিজের দায়িত্বে নিজের দায়িত্ব পড়বেন, কিন্তু অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে পড়বেন। নিজের ভালো শাড়িতে না এক্সপোজ তো তুমি যে কোনো পোশাকই হওয়া যায় না। আমি বলছি যে শাড়িটাকে যেন অনেকে একটু হাতিয়ার করে নিচ্ছেন, যেহেতু শাড়ি নিজেই একটা খোলামেলা পোশাক, যেন অনেকে সেটাকে হাতিয়ার করে নিচ্ছেন বলে মনে হয়। আর আরেকটা জিনিস কি জানো তো, যেটা দেবিকা এক্ষুনি বললো যে বলিউডে দেখে, বা আরো বিদেশ চলে গেলাম আমি, হলিউডে দেখে ওই ধরনের, মজার কথা হচ্ছে যারা ওই পোশাকগুলো বলিউডে পরেন
তারা কিন্তু হয় পড়েন শুটে অথবা পড়েন কোনো একটা নির্দিষ্ট অনুষ্ঠানে, কোনো ইভেন্টে বা যাচ্ছেন party তে। হয়তো। কিন্তু সাধারণ সময় তারা যখন ঘোরেন তখন একদম সাধারণ মানুষ সাধারণ পোশাকেই ঘোরেন। ওই সময় তারা ওই ব্যাপারটাকে, ওই গ্ল্যামার ওইটাকে ত্যাগ করে সাধারণ মানুষের ঘুরে বেড়ান। আর যারা সেটা নকল করছে, মুশকিলটা হচ্ছে তারা মানে নর্মাল লাইফেই সেটাকে নকল করছে। তার কারণ হচ্ছে তাদের হাতে শুটিং ফ্লোর বা তাদের হাতে ওই ধরনের অনুষ্ঠান, পার্টি টাটি, প্রাইজ সেরিমনি ওটা নেই তো। সেখানেই তো ইনকনফিডেন্সটা স্থানকাল পাত্র ভুলে যাচ্ছে একদম। মানুষ। তারা হ্যাঁ, হচ্ছে মনে যে থাকে মনে থাকে না, ঠিক একদম ঠিক তাই। যেমন আমি বলছি, এই যে আজকে আমি এই যে জরিপার শাড়িটা পরে আছি, এইখানে সুন্দর এসে শাড়িটা তোমরা যে পরেছো। তোমরা যে এত সুন্দর সেজে গুজে এসছো, ওই যে ও বিপাশা এত সুন্দর একটা শাড়ি পরে এসছে, ধরো এটা একটা অকেশনে আমরা পরে এসছি। এবার ধরো আমাদের বাড়িতে গেস্ট আসবেন, আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই এরকম ভাবে সেজে ফেললুম। সেই guest গেস্টকে আদর আপ্যায়ন মানে গেস্ট Guest আদর। যতক্ষণ থাকবে ও শুধু হাঁ করে আমায় দেখবে আর নানা পয়েন্ট কালেক্ট করতে থাকবে, বেরিয়েই কাউকে ফোন করে ওরে বাবা কি দৃশ্য দেখে এলো, এই তো করবে। তো সেটা তাহলে তো কি সম্ভব হবে? না, বাড়িতে তো আমাদের কাজ মানে করতে হয়। আমি বলছি যে স্থানকাল পাত্র মাথায় রাখো। আছে আছে কেউ কেউ বাড়িতে এরকম মানে সেটা তো আমরা দেখি ফিল্মে, মানে ফিল্মের ক্যারেক্টার গুলো কি হয়, ঘুম থেকে উঠে পুরো সুন্দর মেকআপ করে সেজে গুজে, কিন্তু বাড়িতে আমরা করতে পারি না, এটা সম্ভব না কোনোদিনও। একদম সেটাই বলছি যে ওই যে যেটা ও বলছে ভীষণ ভাবে যে ক্যারি করা, এক্স্যাক্টলি। হ্যাঁ কপি করো ক্ষতি নেই, কিন্তু এই স্থানকাল পাত্রটা পাত্রটা যদি বুঝে মাথায় চলে। না আরে রাখো, দিদি তাহলে সেই সর্বনাশ। দিনকে সবকিছু আমি কপি করা যায় একজনকে দেখলাম এইখানে একটা দুল, ওইখানে এই কানের দুল নিয়ে ওটা আমার যে style, অভিজ্ঞতা আছে, ওটা style আমি ভাবলাম, আজকাল। দাঁড়াও। কেন হ্যাঁ। দুল তো দুটোই সমান না, না। এইখানে একটা ওইখানে আমি একটা যে কি করে? ভয়ঙ্কর দুল আর চটি, আমি বলছি একটা ছোট্ট ব্রেক নিয়ে নি, চা কফি খাবো। একটা চা কফি ছাড়া হবে না, চাই নাও কফি নাও, একটা ছোট্ট ব্রেক, একটা টি ব্রেক প্লিজ। এক্ষুনি আসছি সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আর আমাদের সামনে চলে এসছে চা কফি কাপ, আমরা আড্ডার আরেকটুখানি জোরদার পেয়ে গেছি। তো যাই হোক, আড্ডা চালু। আচ্ছা, কি কথা হচ্ছিল কানের দুলে, এই ব্যাপারে আমি সবার আগে একটা গল্প বলবো। বলো আমার মতো দুঃখ তোমরা কেউ পাওনি এই জীবনে। দিদি আমার থেকে বেশি মনে হয় না। না হতে পারে না। শোনো, এই দুঃখ তুমি রাখবে কোথায়, রাখার জায়গায় না। বলো। প্রথমত একটা মেয়ে, আমি নাম বলবো না ভাই, সবাই তাকে চেনো, কিছুতেই বলবো না। তো সে এলো, আমি তাকে দেখে না, আমি ভাবছি এটা কি পড়েছে কানে, অনেক মন দিয়ে দেখলাম এক কানে বল এক কানে ব্যাট। ব্যাট বল আমি খেলে দিলেই হলো। আমি তাকে বললাম, এই বাবা তুই বেম্যাচ পরে এসছিস, আমি তো জানি এক কানে দুলের বলের বদলে ব্যাট পড়েছে, না দুজোড়া দুল আছে, দুটো বল দুটো ব্যাট। ওটা একটু স্টাইল, হ্যাঁ ফ্যাশন, ফ্যাশন, ওটাই ফ্যাশন। ও আচ্ছা। তারপরে আমি দেখলাম একটা কেলেঙ্কারি করেছে। আমি এবার বললাম, একটা কথা বলবো, কিছু মনে করিস না, তুই আজকে একটা ব্লান্ডার করেছিস, কি করে ম্যানেজ করবি বুঝতে পারছি না, কারণ পরে এসছে প্যাডেল পুশার, মানে এই 3/4, কি করে করবি? কি করেছি আমি? আমার বেরোনোর সময় তাড়াহুড়ো করেছিস না? না নর্মাল বেরিয়েছি। কেন, কি হয়েছে বল? আমি বললাম, ভাই তুই একটা বল না, নো প্রবলেম। আমি দেখ, এক পায়ে কালো জুতো এক পায়ে লাল জুতো। ওটাও ফ্যাশন। ওটা তাকে বললো, ওটা আমার বিভিন্ন রকম চোখ মুখের এক্সপ্রেশন করলো। শোন সারাক্ষণ হাওয়াই চটি পড়লে না কোনো সেন্স তৈরি হয় না। এক্স্যাক্টলি না? আমি বললাম, কেন? এটা এক পায়ে লাল এক পায়ে কালো, এটাই পেয়ার। আমার তো এক গাল মাছি, আমি জীবনে দেখিনি যে এরকম বেম্যাচ রংকে নাকি পেয়ার করে বিক্রি করে। আমি বোল্ডলি অ্যানাউন্স করলাম, তোকে এটা পেয়ার বলে দিয়েছে, তার মানে ওদের একটা কালো একটা লাল হারিয়ে গেছে। না, এটা আছে, এটা প্লেয়ার্সরা পড়ে, ফুটবলার বা ক্রিকেটাররা পড়ে, ওটা এটা নতুন এসছে। ছেলেদের মহিলা
সারথি কত নতুন আসবে। না পুরো প্লেয়াররা এটা প্লেয়াররা করতে পারে। এক পায়ে লাল এক পায়ে কালো, তাহলে বোধহয় নিজেকে প্লেয়ার কানে ফুটবল আর ব্যাট, এইবার আমার মাথায় অল অফ লাইফ ইজ লার্নিং। তাই তো হয়, তুমি দেখো না ট্যাপার জেন্টস গুলো কি হয়, তুমি এখন লক্ষ্য করেছো এখন ডিস্কে শাড়ি পরে যায় আর মন্দিরে গিয়ে ডিস্কে গিয়ে তোমার শাড়ি পরছে আর মন্দিরে গিয়ে ডিস্কের ড্রেসটা পরছে। ওটা ইন্টেনশনালি পড়ছে। তুমি রেগে যাও, শাড়ি যখন পরছে কাঁধে নিশ্চয়ই পিন থাকছে না, আর সবাই শাড়ি পরে মন্দিরে যাচ্ছে, ও ভাবছে আমাকেই সবাই মানে মন্দিরে যাবে লোকে ঠাকুর দেখতে না ওকে দেখতে, ওয়ান পিস তো ওয়ান পিস ওকেই দেখবে লোকে, না ওকেই দেখবে, ওকেই দেখবে যা করছে ঠিক, কিন্তু কি চোখে দেখবে সেটা করে। সমস্যা হচ্ছে বোধগম্যটা থাকলে অ্যাটেনশন মানে ড্র করাটা একটা কি করে করা যায়, ভাইরাল হতে এক্স্যাক্টলি ভাইরাল হতে হবে। সেই ভাইরাল হতে গিয়ে মানে শ্লীলতা অশ্লীলতা সব সুদূরে ভেসে চলে যাচ্ছে। দেখছো ট্রেন্ডিং একটা ব্যাপার চলছে, যদি না জানি যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি বুঝে পাই না বাইরে এই ইনস্টাগ্রামে এদের ফলো কে করে আর এদের এত ফলোয়ার। ইনস্টাগ্রামে দেখেছো, আমি রিলস দেখে, আমার ইনস্টাগ্রাম নেই, রিলস দেখতে পাই, শাড়ি পরে যে কত রকমের নোংরামো করা যায় সেটা ওটা দেখে না আমি শুধু গালে হাত দিয়ে ভাবি যে বাঙালি স্ব ইচ্ছায় নিজের বাঙালিয়ানাকে নামাচ্ছে, বাঙালিরাই ম্যাক্সিমাম, বাঙালিরাই তো করছে, নন বেঙ্গলিরা বা অন্যরা কি ভাষা বাঙালি। তোমরা আমাকে দেখো বলে তা সে পরে আছে শাড়ি ব্লাউজ ট্যাগলাইন, তোমরা আমাকে দেখো, তোমাদেরকে নিজেকে দেখাবো বলে এলাম, সে পরে আছে শাড়ি ব্লাউজ, কিন্তু আর কিন্তু বাকিটা আমি মেয়ে হয়ে বলতে পারছি না, কিন্তু সে একজন মেয়ে হয়েটা করতে পারছে, কারণ সে জানছে মেয়েরা ছেলেরা দেখবে আমাকে। এই যে মানুষ আজকালকার মেয়েরা নিজেকে এত এক্সপোজ করছে কেন, সেই এক্সপোজারের মূল্য পাচ্ছে তারা, তারা দেখছে নিজেকে এক্সপোজ করলে পয়সা আসছে। আজকে বাঙালি কোথায় চলে যাচ্ছে, আজকে আমি আমি সত্যি দিদি তুমি যেটা বলছো দিদি আমি এটা জানতাম না। আমার যে বন্ধুটা অস্ট্রেলিয়া সুদূরে বসে থাকে, ও একজন স্কুলের প্রিন্সিপাল, আমাকে বলছে কি তুই কলকাতায় থাকিস, তুই কি জানিস এই মহিলাটা কি? আমি বললাম দেখ আমি অত তো দেখার সময় পাই না, ও পাঠাতে আমি ওই রিলটা খুলেছি, কি বলবো অফিসের কেউ ছিল, আমাকে মোবাইলটা বন্ধ করে দিতে হলো, পরে রাত্রিবেলা দেখলাম, পরের দিন টাইম জোন আলাদা বলে আমি ওকে মেসেজ করে বললাম, বলছে দেখ আমরা সুদূরে বসে তো পশ্চিমবাংলায় কি হচ্ছে আমরা খবর রাখি, যেহেতু বাড়ি যেহেতু এইরকম চলছে, এদের এত ফলোয়ার। সত্যি আমি জানি না আপনারা কারা এজেন্সি আছেন পয়সা দিচ্ছেন, প্লিজ এই দেওয়াটা বন্ধ করুন, সত্যিকারের জায়গায় পয়সাটা দিন যাদের অ্যাকচুয়ালি দরকার আছে। এখন দেখবেন যত চিপ তত যেন ফলোয়ার না, শুধু আমি বলছি যে তুমি এই কথাটা বললে কি আজ সত্যি দিন যাদের দরকার আছে, আমি এটাকেও কন্ট্রাডিক্ট করছি, তোমাকে সম্মান জানাচ্ছি তবু কন্ট্রাডিক্ট করছি, হয়তো এনাদেরও পয়সার দরকার। আমি 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 মানে সত্যি তর্কে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি কিন্তু যে এনাদের পয়সার দরকার, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে আমার পয়সা নেই এমন কন্ডিশন আজ থেকে 20 বছর 30 বছর আগেও ছিল, আমার পয়সা নেই তখনও এরকম, তখন এই ঋণ ছিল না, তখনও কিন্তু বাড়ির মহিলারা বাড়ির পুরুষের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কিছু না কিছু উপায় টাকা রোজগার করে সংসারে দিয়েছেন। আজকে কেন আপনারা মহিলারা এত নিজেদের সহজলভ্য করে ফেলছেন এবং আপনাদের শরীরটাকে হাতিয়ার করছেন, এবং বাঙালির প্রধান অস্ত্র যেটা তার ঐতিহ্য, তার শালীনতা, আমরা যেটা শালীনতা বলে মনে করছি, দেখুন একজন মহিলা সে ইন্টেনশনালি নিজেকে এক্সপোজ করছে, যেটা তুমি বললে যে যদি সেটা ক্যারি করতে পারেন এবং সমালোচনা ক্যারি করতে পারেন, আপনার যদি তাতে কিছু না এসে যায় সেটা অন্য ইস্যু,
সেটা সম্পূর্ণ অন্য ইস্যু। তার মনে হচ্ছে আমি এভাবে শাড়ি পরবো, আমি এভাবে শাড়ি পরলাম, কে কি বললো আই ডোন্ট কেয়ার। আরেকজন যে মহিলা তিনি ইন্টেনশনালি নিজেকে এক্সপোজ করছেন পয়সার জন্য, এটা মেনে নেওয়া যায়? ক্যামেরার সামনে রোজগারের কি কোনো উপায় নেই? এছাড়া রোজগারের কোনো উপায় নেই মহিলাদের আজকে, এটা মেনে নেওয়া যায়? কখনোই না। মানে ইনস্টাগ্রামটা তো আমার তো মনে হয় এটা বলে, ইনস্টাগ্রামটা এখন বেশিরভাগটাই তো এই ধরনের রিলের জন্য বিখ্যাত হয়ে গেছে। আমি কিন্তু রিলস দেখি না, আমার সব ভাইরাল, যা করো সেটাই ভাইরাল। তার সাথে ভালগারিটি আর আমার মনে হয় কাজটা করো, লোক ঠিক খুঁজে নেবে। ঠিক একদম। তো এই জিনিসটাই রাখা উচিত। আমি কি এই বয়সে এসে ভেবেছি আমি এই আমাদের মারা, আমাদের দিদারা যে তাদেরও যারা আগে আছে তারা যে ট্র্যাডিশনটা বজায় রেখেছেন, তারা সেটা বজায় রাখা উচিত আমাদের, উচিত আমাদের। হ্যাঁ, এখনকার মারা তো বাচ্চাদেরকে সেইভাবে দেখাতেই তো পারছে না, মারাই তো পারছে না, বাচ্চাদেরকে দোষ তুমি দিয়ে কি কথা করবো? বলছো, এই যে একটা বিখ্যাত চ্যানেলে বিখ্যাত বাচ্চাদের নাচের অনুষ্ঠান হয়, সেখানে বাচ্চাদের আমরা দেখি যে ভীষণ নানা রকম অ্যাডাল্ট এক্সপ্রেশন, অ্যাডাল্ট পোজ তারা দিচ্ছে, তারা সেই পোজে নাচ করছে। আচ্ছা, তাদের বাবা মারা অ্যালাউ করছে বলেই তো করছে, তার বাবা মারা তো দেখছে যে আমাদের বাচ্চাগুলো ইচ্ছাটাই তো বাচ্চার উপর দিয়ে। এবার তার মানে অপূর্ণ ইচ্ছাকে ওই এক্সপোজ করা। আর তো তাছাড়া তো কোনো উপায় পাচ্ছে না। যাচ্ছি দিদি, বাচ্চাকে দোষ দিয়ে লাভ নেই, আমি দোষ দেবো মা বাবা। আমি বাচ্চাকে দোষ দিচ্ছি না বিপাশা, আমি বলছি যে সেই বাবা মা তো দেখছেন আমার সন্তানকে কি ধরনের পোশাক পরিয়ে গিয়েছে, ভালো লাগছে কিন্তু সে বুঝছে না। ভালো লাগা মন্দ লাগা নয়, আমার সন্তানকে টিভিতে দেখা যাচ্ছে, আমার সন্তান টিভি আছে, ওর মা, ওর বাবা। এবং এই যে মারাত্মক কথা তুমি একটা বললে, ভাইরাল, নিজেকে ভাইরাল করতে হবে। ভাইরাল করতে হবে, তাতে আমার ফলোয়ার বাড়বে, তাতে আমি টাকা পাবো। ভাইরাল করতে গিয়ে কোথায় নামছি, বোধ কাজ করছে না। এবং আমার সব থেকে লজ্জা লাগে, ম্যাক্সিমাম বাঙালি মহিলা শাড়ি পরে কত রকম ভাবে নিজেকে এক্সপোজ করা যায়, তার জন্য একটা কম্পিটিশন শুরু করে দিয়েছে। প্রত্যেকেই বলছে লুক অ্যাট মি, দেখো আমি তোমার থেকে 1 ইঞ্চি বাড়তি পারি, দেখো আমি তোমার থেকে 1 ইঞ্চি বাড়তি পারি। কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে কন্টেন্টেরও মানে ওই যেটা বলে, আমি নিজে সেদিন দেখেছি এক ভদ্রলোক কিচ্ছু করছেন না, হ্যাঁ, জাস্ট পিছনে যাচ্ছেন, হাঁটছেন, সেই ক্যাটওয়াকের মতো, সেটা একটু কুৎসিত ক্যাটওয়াক হচ্ছে, সত্যি। এবং তিনি বলছেন তার আর কোনো বক্তব্য নেই, দেখো আমায় কেমন লাগছে, আমি এসেছি তোমাদের নিজেকে দেখাতে। একটা ব্লাউজ এবং শাড়ি পরে, যে শাড়ি আজ আমাদের গর্বের বিষয়, যে বললো বিপাশা বললো, সেই শাড়ি আমাদের গর্বের বিষয়, যে শাড়ি আমাদেরকে বলে যে তুমি আলাদা আর 5 জনের থেকে। একদম সত্যি কথা। আর সেই শাড়িকে আমরা ব্যবহার করে কোথায় নামাচ্ছি নিজেকে। এখানে বলছি যে সবাই বলিউডকে নকল করে, তো এখন দেখবে খুব ট্রেন্ড এটা, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা খুব দেখতে পাই, ইভেন আমরা সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, পাহাড়ে প্রচন্ড ঠান্ডা, -5 -6, একটা রেড কালারের শিফন শাড়ি উইথ স্প্যাগেটি টপ পরে তারা ছবি তুলছে। আমি ওই যে সব জায়গায় নায়িকা পরে যে নাকি শাড়ি পরতে হচ্ছে, আমি সেটাই বলছি, মানে স্লিভলেস ব্লাউজ, হ্যাঁ, স্প্যাগেটি টপ, আর হিন্দি নায়িকারা বড় এক্স্যাক্টলি তাই আছে তো, এটা ওটার জন্য তো তারপরে এসে শরীর খারাপ হয় না। না, মুশকিলটা কি, হিন্দি বলিউডের যে নায়িকারা ওটা পরে নাচেন, তার আগে আর তারপরে যা প্রিকশন দেয় সেটা তো মুখ পুরা জানে না। আমি ইদানিং দেখি শুধু ড্রেসটা দেখে যাচ্ছে, সেই জন্য বলে ওই স্প্যাগেটি শাড়ি ছবি, তারপরে মানে ঝাঙ্গুতে যাচ্ছে, ওখানে বরফ পড়লেও দেখছি তাই। আমি রিসেন্টলি অরুণাচল গেছিলাম, -10, মানে বুমলা পাসে জানোই তো কিরকম বরফ থাকে। আমি দেখছি ভদ্রলোক, মানে ওনার হাজবেন্ড, হেন কিছু নেই যা পরেন, মানে না ভদ্রলোক, মানে সব থেকে খারাপ লাগে ভদ্রলোক ক্যামেরার কাছে কিছু নেই, ওয়াইফ মানে কিচ্ছু পরেনি, আর আমি তো 4টে জ্যাকেট পরে আছি, এত ঠান্ডা সেদিন। তো হাজবেন্ড বলছে এবার চলো, যা হয় হাজবেন্ডের, চলো চলো আমাকে এই পোজে দেখাও, আমাকে এই পোজে, 40টা ছবি করে, কি মুভ করে, অবাক লাগে। ভুল ভাল ছবি তুলে কি মুভ করে হাজবেন্ড গুলোকে, যদি একটু এদিক থেকে ওদিক চেক করবে। ঠিক হলো, আমার হাজবেন্ড তো ছবি তুলে দেবে না, বলবে ওইসব ছাড়ো, ওইসব নেই, ছবি তো আমার সে তুলবেই না, তাকে যদি বলি কখনো যে একটু এসো ছবি তুলি, আসবে না।
কেন কি? আরে না, সবসময় আমাদের প্রমাণ তো রাখতে হবে যে এখন একসঙ্গে আছি। ওই ছবিগুলোই তো প্রমাণ। আমি সারাক্ষণ ঝগড়া, আমার হাজবেন্ড ছবি প্রমাণ করতে পারবে না যে এখন একসঙ্গে আছি। আমার তো হাজবেন্ডের না সোশ্যাল মিডিয়া ছিল, না বলতো নিজে মেনটেন করবে, নিজের ছবি দেবে তোমার প্রোফাইল, আমারটা দেবে না। তারপরে আমি জোরজার করে দিয়ে দিতাম। ওই যে দিদি যেটা বলছে, হাজবেন্ড ছিলেন যখন, বোঝাতে তো হবে কে আমার হাজবেন্ড। এবার ছেলেও তাই হয়েছে, কিন্তু ছেলেকে এখন আমি ইমোশনালি একটু ইয়ে করছি যে মামা দে, এখন করে দেয়। তারপরে বলবে মামি ক্যামেরা দেখলেই আমার চোখ মুখ কুচকে যায় এবং ইয়ে করবে না। ছেলেরা সব ওই আমার হাজবেন্ডকে যদি বলি একটা আমার ছবি ছেলে তুলে আসো, একটাই কথা, তোমার রেগে যায়। শুধু ছবি না, তুলতে তুলতে হয়, পারবো না। মানে ওদেরকে বোঝাতে পারি না ছবিটা একটা ইম্পর্টেন্ট, তুই জানিস না এখন মেমোরিজ trainer- মেমোরিজ না, সেটা তারপরে পারি না। এইদিকে Trend এ ঘুরে থাকতে হবে, তাই না? ওটাও তো Trend এ না বলবো। থাকলে তো বলছে যেমন বললো নিজে তুলছে দিদিকে, তুলো, আবার trend আমাকে এ নেই ডাকছে কেন? আমরা। আমার আচ্ছা husband চলো, বলবে। ঝগড়াঝাটি তর্ক বিতর্ক বাক বিতণ্ডা চলবে। চলুক, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কারণ আমাদের চাটা কফি টফি শেষ, তো এইগুলো একটু ঠিকঠাক করতে হবে। চলো আপনাদের অপেক্ষা করতে বলছি, আমরা একদম নিয়ে break। আসছি ছোট্ট একটা ব্রেক, তারপরেই চলে আসবো সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। পিএনপিসি শেষ, তাই চলে এসেছি আপনাদের সামনে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ওকে, খুব ভালো খুব ভালো খুব ভালো, আমরা খুব 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 গল্প করছি। এবার একটুখানি অন্যরকম আলোচনায় যাই, সেটাও শাড়ি সংক্রান্ত। সেটা হচ্ছে, এদের তো দেখেই বুঝতে পারা যাচ্ছে তোমরা শাড়ি পরতে খুব ভালোবাসো। তো কার কিরকম শাড়ি পছন্দ? তোর কিরকম শাড়ি পছন্দ? আমার মানে হয় না silk, অনেকে কটন ভালোবাসে, কেউ কেউ একটু বেশি ঝলমলে না শাড়ি না না, ভালোবাসে। এমনিতে সিল্ক, কিন্তু যে গরম আর বাড়ির পুজোতেই তো ম্যাক্সিমামটা মতো। পড়তে হয়, তখন মনে হয় আমার মতো। কটন পরি, কিন্তু এমনিতে সিল্ক। সিল্ক ভালো লাগে। আমারও। তোমার কেয়া? দেখো দিদি, আমি না খুব একটা শাড়ির নাম জানি না, তবে আমার দু রকম শাড়ি পছন্দ। একটা যেটা একটু পরলে হালকা হবে কিন্তু চওড়া পার হবে, কাঞ্জিবরম টাইপ, ওইটা একটা। আরেকটা হচ্ছে তোমার ডিজাইনার। কাঞ্জিবরম পরবো, হচ্ছে হালকা হবে, কি অসাধারণ। পাড়িটা শেষ নেই। পাটটা বলবো, আরেকটা হ্যাঁ, পাটটা বেশ একটু চওড়া হবে। আমার একটু রেখা স্টাইল শাড়ি পছন্দ। ট্র্যাডিশনাল শাড়ি পছন্দ করো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তোমার ডিজাইনার শাড়ি। ওই ওই এই দুটো শাড়ি আমার পছন্দ। তুমি মমিতা? সিল্ক আর তসর। সিল্ক আর তসর। তসর হচ্ছে সব থেকে প্রিয় আমার, যেহেতু প্রফেশনে স্কুল টিচার, তো তসর বেশি পড়তেই হয় আমাদের, একটু যেহেতু সাবস্টিটিউট হয়, খুব লাউড হয় না। আর সিল্ক তো পরেই আছে অলরেডি। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে শাড়ি পরার পেছনে আরেকটা কারণ আমি বলি, মানে এটা আমার পার্সোনাল খুব মনে হয় যে দেখতেই পাচ্ছি যে শাড়ি মানে বিক্রি কম, তাই না? অন্যান্য ড্রেস যতটা বিক্রি হচ্ছে আমাদের এখন ইন্ডিয়া মার্কেটে, না গো, এখন শাড়ি বেশি বিক্রি হচ্ছে। আবার উইভার্স যারা, মানে তাদের তুমি দেখবে একটু যে খোঁজ নাও, যারা শাড়ি কেনার ঠিক অনেক কিনছে। অনেক উইভার্স কিন্তু মানে হারিয়ে যাচ্ছে, বয়ন শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমি মানে বলতে জেনারেশন বাই জেনারেশন যেটা চলতো সেটা কিন্তু এখন চলছে না। চলছে না, exactly. পরের জেনারেশন নিজেদেরকে ব্যবসা থেকে সরিয়ে Exactly, আনছে। একদম। যদি আর আমরা সবাই বুটিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রবলেম এটা। আমি বলছি, তাঁতিদেরকে যদি নিয়ে আমরা- নিচ্ছে আর বুটিক হয়ে যদি যাচ্ছে। আমরা শাড়ি সবাই পরি, তাহলে কি হবে, যেটা মনে হয় যে আমাদের দেশের যে বয়ন শিল্প, ওটা কিন্তু অনেকটা বেটার থাকবে। ওটা ইকোনমিক্যালি কিন্তু অনেকটা আমাদের হ্যাম্পার করছে। আমি যেতে আর কিছু না কিনে বরকে বলে একটা পিওর সিল দেবে, আর আমার বরদা সবসময় আমাকে একটা করে পিওর সিল দেয়। আমার খুব ফেভারিট পিওর সিল। মানে আমার আলমারিতে যে যত শাড়ি আছে, দুটো আলমারি যা শাড়ি আছে বেশিরভাগই পিওর সিল। আমার শাড়ি এতটাই পছন্দ, আমি শাড়ি পরতে এতটাই ভালোবাসি যে আমার যদি একটা সিল্কের শাড়ির আঁচল ছিঁড়ে যায় আর একটা কটন শাড়ির কোঁচার অংশ ছিঁড়ে যায়, আমি দুটো কেটে জোড়া লাগিয়ে পরে ফেলি। এটা তো ভালো। মানে আমি ওই যে ছিঁড়ে যাওয়ার না ছেঁড়া অংশগুলো, ওগুলোকে আমি প্রাণে ধরে ফেলতে পারি না। কেন ওটা তো একটা ফেলবে style দিদি? হয়ে গেল। তোমার তো রোজ পড়তে হয়, রোজ ক্যামেরার সামনে মানে আসো। ধরো এই যে শাড়িটা এতদিন পরছি, এই যে শাড়িটা ধরো, এই যে পাড়টা এত সুন্দর, এবার শাড়িটা ছিঁড়ে গেল, এবার ছিঁড়তে ছিঁড়তে এমন জায়গায় গেল যে সেটা জোড়া লাগিয়েও পরা যাচ্ছে না। তখন আমি কি করব? পাড়টা অটুট রয়েছে, আমি হয়তো একটা একরঙা শাড়ি আছে বা অল্প পাটটা কাজ বেশি আছে, দেবে। পাটটা কেটে একদম, বসিয়ে একদম। দিলাম। লাইটটা আমি দেবো। তোমরা যেটা জানো না, তোমরা চারজনের কেউই জানো না, সেজন্য বলছি। আমার একটা বুটিক ছিল, আমি তো জানি। তুই তো আচ্ছা। জানিস, না, আমি জানি একটা না। বুটিক ছিল, সেটার নাম ছিল রাজেশ্বরী। আচ্ছা। Wow. তার কারণ আমার
শ্বশুর মশাই তিনি আমার ছেলে আর আমার মেয়ের দুটি নাম রেখেছিলেন। ছেলে হচ্ছে মহারাজ আর মেয়ে হচ্ছে রাজরাজেশ্বরী। তো মহারাজ ছেলে বাবা নিজের ব্যবসায় নাম রাখলো মহারাজ, মহারাজা ট্রেডার, সেটি রয়ে গেল। আর করোনার সময় আমার বুটিকটি বন্ধ হয়ে রাজরাজেশ্বরী এখন বন্ধ। তো এখন আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, এবং সেখানে আমি যেটা করতাম এই বাদরামোটাই করতাম, সেটা হচ্ছে ওই সমস্ত ধনেখালি একটু মোটা জমি তো ও জানে সেটা যেন ঘাড় নাড়ছে, ধনেখালি জমিগুলো শাড়িগুলো কিনে একদম বেলডাঙ্গা থেকে গামছা নিয়ে আসতাম। হয়তো একদিন গাড়ি করে গেলাম, এবার আমাকে আর দেখা যাচ্ছে না, গামছার পাহাড়, ড্রাইভারও পেছন দেখতে পাচ্ছে না, সে যে কি করে চালাতো সেই যাবে, মানে সেই বোধহয় জীবন দান করে চালাতো, শেষ চালিয়ে নিয়ে চলে তো যাই, যা হবে হবে এরকম ভাবে চালাতো। এবার সেই শাড়ির মাঝখান থেকে কেটে আমি গামছা জুড়ে দিতাম, আর যে গামছাটা জুড়তাম সেই কারণ ধনেখালি কেন, কারণ ধনেখালি একটু হাতে ছোট হয়, শান্তিপুরি হলে বড় আরো বড় হয়ে যাবে শাড়ি, ধনেখালি হাতে একটু ছোট হয়, ধনেখালি ব্লাউজ পিস কাটে না। টাঙ্গাইল তো টাঙ্গাইল ওপার বাংলার একটা জায়গা, এক একটা জায়গার নাম অনুযায়ী সেই সব জায়গা তাঁতিদের তো নিজস্ব স্পেশালিটি ছিল, কাপড় ভাঁজ করার স্পেশালিটি ছিল। এখন কত জায়গা তো ওই যে বলছি বেগমপুরি শাড়ি, তো সেটা করতাম। আর ওই গামছার ওই পোর্শনটা আর একটা 1 মিটার করে সেটা ব্লাউজ, এরকম বহু করেছি। আসলে আমার যেটা হয়েছে, যখন বন্ধ করে দিলাম তারপর করোনার জন্য, তারপর মা চলে গেলেন, এবং তারপর আমি রিয়ালাইজ করলাম একটা জিনিস, ছোট একটা রেস্টুরেন্টও করেছিলাম টেক অ্যাওয়ে, আমি রিয়ালাইজ করলাম যে আমি সবগুলো করতাম মায়ের জন্য। যে রিয়ালাইজেশনটা আমার আগে হয়নি মা থাকতে, ভাবতাম করছি, মাকে বলছি ভালো লাগছে, সবাইকে মায়ের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এটা করার পর আমি যেটা মানে মা চলে যাওয়ার পর আমি যেটা বুঝতে পারলাম, ওই যে মাকে বলবো মা খুশি হবে এই জন্য করতাম। যখন মনে হলো এবার শুরু করতে হবে, তখন ভাবলাম শুরু যে করব এটা বলবো কাকে, মাই তো নেই। হ্যাঁ, এবং সেই জায়গাটা আমার বর সেই শূন্যস্থান পূর্ণ করতে পারেনি, হয় না তো, কাজে পারবে, সে চেষ্টা করেনি তা নয়, কিন্তু সেটা হয় না। আমি দেখলাম আমার বলার কেউ নেই, মানে ওই যে একটা বড় বড় চোখ করে তাই বলবে, ওইটা ওই দৃষ্টিটা আর কোথাও নেই। সেই জন্য আমি দেখলাম না আমি এসে চলে গেছে আমার ইচ্ছেগুলো নিয়ে, তোমার বলবো না, আমি তোমার দেখো মানে তুমি একজন অভিনেত্রী তো শুধু নয়, তুমি একজন ভীষণ ভালো মানুষ। সব থেকে বড় কথা, দিদির মতো মনের মানুষ হয় না। আচ্ছা, আমার গুণগান করতে হবে না এখন, শাড়ির গুণগান। আর তোমরা এত সুন্দর, আমরা জানতে চাই নেক্সট সিনেমা কি আছে? নেক্সট সিনেমা আসছে, নেক্সট সিনেমার নাম আমার বেগনি রঙের আলো, ঠিক বলে দেবো। আর তার উপর আর একটা সিনেমা আসছে, সেটার জন্য কেন দেবিকা ফিসফিস করে হাসছে সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, যাই দিদি আমাকে নিয়েও বিশ্বনাথ দাস বলছি, সব সাকসেস পার্টি এসে তুমি আমার ওখানে, আমি একটা ভীষণ ভালো রেস্টুরেন্ট আছে দেবিকাকে বলছি যে তোমার বরের কিন্তু আমি খুব ফ্যান, তাহলে তুমি হিংসা করো না, তোমার বর নাম্বার দিয়েছে, আজ তোমার বরের নাম্বারটা দাও। জানে আমি কত হিংসুটে, বলো খুব ভালো আমাদের ইন্ডাস্ট্রি, বলছি তো তোমার বরের সাথে আমার একটু ঠিক আছে, সেটা অফ ক্যামেরা। হ্যাঁ, এখন তো হবে না। এবার আমাদের অনুষ্ঠান আজকের মতো আড্ডা এখানে শেষ। অনেক 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 মজা কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট উপহারের পালা আছে, এবং আপনাদের হাতে সেই রঙিন উপহার তুলে দেবে আবরণ। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা এবং বাঙালির শাড়ির নানা সম্ভার নিয়ে, সেই সঙ্গে প্রাদেশিক শাড়ির নানা বৈচিত্র্য এবং পুরুষদের অসাধারণ কালেকশনে ভরপুর, তাই সব সময় আবরণ। এবার আমরা ডেকে দিচ্ছি সৃজিতাকে, আমাদের টিমের মিষ্টি। সৃজিতা, এসো, উপহার তুলে দেবার পালা তোমার। নাও, এটা দেবিকার। থ্যাংক ইউ। এটা কেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসো, নাও, ওইটা বিপাশার। বিপাশা, নাও তোমার উপহার। থ্যাংক ইউ।
আর এটা মৌমিতা। থ্যাংক ইউ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আমাদের প্ল্যাটফর্মকে এত সমৃদ্ধ করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ ভালো থাকো দিদি। তুমিও ভালো থাকো। আর তুমি আমাদেরকে ডেকেছো, স্পেশালি আমি আমার ফিলিংস বলছি, ইটস আ গ্রেট ফিলিংস ফর মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সেম হিয়ার, আমারও তাই। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আপনারাও সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, কারণ খুব শিগগিরই আমাদের পরের এপিসোড আপনাদেরকে দেখতে আসতেই হবে। তৈরি থাকবেন, চলে আসছে এই দিন এই সময় সঙ্গে নিয়ে আমাদের কি গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।